আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট চ্যাপ্টার এর একটি ব্যালেন্স শিট সমাধান করব। যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু দ্রুত জানিয়ে দাও। আর আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। আজ আমাদের এই ক্লাসটা করার মাধ্যমে মূলত এই চ্যাপ্টারটি শেষ হবে, দেন আমরা তার পরবর্তী চ্যাপ্টারে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। মোটামুটি আমার শেয়ার করা শেষ। তোমরা যারা গুগল মিটে আছো ভাইয়া, শুনতে পাচ্ছ? ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু দেখো তো। ঠিক আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, শুরু করি। খুব ভালোভাবে বুঝবা, যদি না বোঝো আমাকে জানাবা। মেনলি হচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেম আমরা ভেঙে ভেঙে দেখাবো গত দিনের মতো। প্রথমে লক্ষ্য করি আমরা, দেখো বলা হয়েছে দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স রিলেটেড টু হীরা ট্রেডিং হাউস এস এট ডিসেম্বর 31, 2018। এখন অ্যাকাউন্ট টাইটেলস ডেবিট ক্রেডিট। প্রথমে আমরা যে কথা বলবো, সমন্বয়গুলো যদি আমরা প্রথমে বুঝি ভালো করে, অঙ্কগুলায় আমাদের সমস্যা কম হয়। এজন্য আমরা আগে সমন্বয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, দেন মনে করো আমরা হচ্ছে উপরের অঙ্কগুলো নিয়ে কথা বলবো। আর তোমাদের আবারও বলতেছি, আগামী দিন আচ্ছা আমরা ডিসিশন চেঞ্জ করব। মূলত তোমাদের 2014 সাল থেকে 2000 কত সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে, 22। প্র্যাকটিসের জন্য 2022ও করবা, কোনো সমস্যা না। এই 2014 থেকে 2022 সাল পর্যন্ত, আমার কথা আবারও বোঝো, 2014 থেকে 2022 সাল পর্যন্ত এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টারে যত অঙ্ক এসছে খুঁজে বের করতে পারবো না। আমি যা যা করাইছি এই ফার্স্ট চ্যাপ্টারে, তোমাদের যা যা এসছে সেগুলো বাসার কাজ দেওয়ার কারণ আছে ভাইয়া। আমরা আগামী দিন যে ক্লাসটা করব, তোমাদের যেখানে যেখানে সমস্যা আমি সেখানে সেখানে সলভ করব। আমার কথা বুঝতে পেরেছো? তোমাদের বাসার কাজটা এইভাবে করবা যে 2014 আগে করবা। এই 2014 দেখবা পার্ট বি আর পার্ট সি তে এই চ্যাপ্টার থেকে কয়টা অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো সমাধান করবা। এরপরে 2015, এভাবে তোমরা 2022 পর্যন্ত করবা বাসার কাজ। আর আমি যখন তোমাদের হচ্ছে আগামী দিন ক্লাস নিব, আমি এভাবে 14 বলবো কার সমস্যা আছে। যার সমস্যা আছে সে কথা বলবা, আমি সেই অংশটা বুঝাইয়ে দেবো। না আমার কথা বোঝো নাই? তাহলে তোমাদের পরীক্ষার জন্য একটি গোছালো নোট হয়ে যাবে।
আমার কথা বুঝতে পেরেছো? সুন্দর করে নোট করবা, যার যেখানে সমস্যা লাল কালি দিয়ে মার্ক করে রাখবা। আমি যখন বুঝাই দিব ওই অংশটা আবার তখন নোট করে নেবা ওই জায়গায়, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তুমি যদি অঙ্কটা দেখে দেখেও করো কিন্তু কোথাও সমস্যা, ওইটা খালি মার্ক করে আমাকে জিজ্ঞাসা করবা। অঙ্ক দেখা গেল তুমি গুছাই করে ফেললা, দেখে দেখেই হোক আর যেভাবেই হোক করে ফেললা, কিন্তু সমস্যাটুকু শুধু মার্ক করে রাখবা লাল কালি দিয়ে, যাতে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। না বোঝো নাই? তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো কথা নাই। এখন আমরা অঙ্কটা সমাধান করে নিব। তো অঙ্কে আমরা প্রথমে দেখব যে এখানে দেখো লেখা আছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, টাকা কত? 12,000। আউটস্ট্যান্ডিং মানেই বকেয়া। আউটস্ট্যান্ডিং মানে কি আবার বলো ভাইয়া? বকেয়া। তাহলে কোনো খরচ যদি বকেয়া থাকে এর বেসিক যাবে নাকি? বলো বলো। বাহ, তাহলে এখানে কোন এক্সপেন্স আপু? ওয়েজেস এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট কি হবে? ওয়েজেস পেয়েবল। গুছাইয়ে বলতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের 1 নাম্বারের ক্ষেত্রে এই লেখাটা কি বোঝা যায়? হ্যাঁ, কোন লেখা যদি কখনো না বোঝা যায় আমাকে বলবা। তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট খুব ভালো করে বোঝো। তাহলে এক্সপেন্স মানে এটা অপারেটিং এক্সপেন্স, না বোঝো নেই? আর অপারেটিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে বসে। কোথায় বসে? ইনকাম স্টেটমেন্টে বসে। এতটুকু তো ক্লিয়ার তোমরা? ওকে, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টে বসে। এরপরে আসো, আর ওয়েজেস পেয়েবল এটা দায় লায়াবিলিটিসে বসে, না বোঝনি? তাও এটা কারেন্ট লায়াবিলিটিস। কি লায়াবিলিটিস? কারেন্ট লায়াবিলিটিস। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো তো ভাইয়া? বাংলায় যদি আমরা বলি, আচ্ছা আর একটা বিষয়, আমরা যদি এমনিতেই বেতন হয় তাহলে বলবো অপারেটিং এক্সপেন্স, একটু মিসিং হয়েছে। যদি বেতন হয় বলবো অপারেটিং এক্সপেন্স, কিন্তু যদি মজুরি হয় মানে ওয়েজেস মানে তো মজুরি, তাহলে এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ডে মানে ইনকাম স্টেটমেন্টেই বইবে। কিন্তু কোথায় বইবে? কস্ট অফ গুডস সোল্ডে। তার মানে এটার কাজ হবে কস্ট অফ গুডস সোল্ডে বইবে। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টেই বইবে, কিন্তু কোথায় বইবে আবার বলো ভাইয়া? মানে ওয়েজেস তো প্রত্যক্ষ খরচ, আর প্রত্যক্ষ খরচ কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে বসে। হ্যাঁ, তার মানে বাংলা কথা ওয়েজেস এর সাথে যোগ হবে 12,000 টাকা, আর ওয়েজেস পেয়েবল আকারে দায় পাশে বইবে, মানে কারেন্ট দায়, চলতি দায়। তো ওর মাঝে বইবে কত? 12,000। তাহলে 1 নাম্বার আইটেম ক্লিয়ার কিনা বলো সবাই? 2 নম্বরে যাব। সবাই একটু কথা বলবা। প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। প্রিপেইড মানে কি? অগ্রিম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অগ্রিম দেওয়া হয়েছে কত টাকা? 28,000। তাহলে আমাদের এই তথ্য, অগ্রিমের তথ্য আমরা আন্দাজে বলতে পারবো না, মানে সরাসরি। এখন আমাদের উপরে দেখতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কি তথ্য দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা কোথায় আছে তোমরাই বলো, দেখে দেখেই বলো। ডেবিটে আছে। এই তোমরা বাকিরা কথা বলতেছো না কেন? কথা বলতে হবে তো। এই সোহাগ হোসেন, তোমার কি খবর? সবাই কথা বলতে হবে তো। শ্রাবণী আপু, তোমার কি খবর? শুনতে পাচ্ছ?
জি ভাইয়া। হ্যাঁ, কথা বলতে হবে, না বুঝলেও কথা বলতে হবে, বুঝলেও কথা বলতে হবে। জিনিয়া, জেসমিন, তোমাদের কি খবর? রিমি, মনে করো না বুঝলেও কথা বলতে হবে, বুঝলেও কথা বলতে হবে অন্তত, যে ভাইয়া বুঝি নাই। মুখ বুঝে থাকলে তো হবে না। এই আশরাফ, তোমার কি খবর? স্যার আলহামদুলিল্লাহ। বলো। স্যার এই তো ভালো আছি। ভালো থাকলে তো হবে না, কথা বলতে হবে। ভালো তো স্যার একটু বাইরে বসে আছি তো এই জন্য বলতেছি না। আরো তো বাইরে যাওয়ার জন্য। আরো তো ভালো হবে, বাইরে বসে রয়েছে আরামসে। যাই হোক, এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোথায় দেওয়া আছে? ডেবিটে দেওয়া আছে। তাহলে ওটা কি করব আমরা? রেওয়া মিলে যেখানে থাকে ওইটা তার বিপরীতে বসে, মনে আছে? তাহলে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখন ক্রেডিট হবে। তো ওর জায়গায় কে বইবে? প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে আমাদের 2 নম্বরে হবে প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই অংশটা ডেবিট, আর এই অংশ ডেবিট মানে এটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, তাই তো? আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্রেডিট, আর এই অংশটা আমাদের কি? অপারেটিং এক্সপেন্স। ক্রেডিট হলে তো মাইনাস হবে না, বোঝো নি? তার মানে প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কারেন্ট অ্যাসেটে বইবে, আর ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে 28,000 টাকা বিয়োগ করে ইনকাম স্টেটমেন্টে বইবে। এর সারমর্ম, না বোঝনি? তো ওই যে ডেবিট হলো সম্পদ, এই জন্য সম্পত্তি সাইটে গেল। আর ব্যয় যেহেতু ক্রেডিট হয়েছে, ব্যয়ের বৈশিষ্ট্য তো ডেবিট হওয়া, কিন্তু জাবেদা করে কি হয়েছে? ক্রেডিট, এই জন্য বিয়োগ। তারপরেও আমরা ডাইরেক্ট নিয়ম বলে দিচ্ছি, সমস্যা নাই তো। যারা জাবেদা না বোঝো, জাবেদা বুঝলে একটা সুবিধা কি, আনকমন কোনো আইটেম আসলেও পারবা। আর জাবেদা না বুঝলে একটু কষ্ট হয়ে যায়। আর জাবেদা বাদে তো আমরা ডিরেক্টলি বলে দিচ্ছি। 3 নাম্বার দেখো, ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড কত? 10%। তা এর জন্য আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবো। কি লিখবো? এক্সপেন্স। এটা মুখস্থ বিদ্যা। এখন তোমরা যদি আমার বেসিক ক্লাসগুলো না দেখো, তাই তো বুঝবা না কেন আমি মুখস্থ বিদ্যা বলতেছি। প্রথম 6টা বললাম মুখস্থ বিদ্যা, মনে পড়ে? আমরা যখন সমন্বয় জাবেদা শিখাইয়েছিলাম, তখন কি বলেছিলাম? প্রথম 6টা মুখস্থ, যা আছে তাই। আর পরের 4টা বলেছিলাম রেওয়া মিল দেখে উল্টো দিকে লিখতে হয়, মনে পড়ে? আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের অপারেটিং এক্সপেন্স, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের সম্পত্তি থেকে বাদ যায়, ফিক্সড অ্যাসেট থেকে মাইনাস করব, না বোঝনি? সবাই ক্লিয়ার? আচ্ছা, এই অবশ্যই থাকলেই তোমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশন লিখবা, আর একবার সম্পদ থেকে বিয়োগ করে লিখবা। এই হচ্ছে 2টা কাজ, না বোঝনি? বললাম অপারেটিং এক্সপেন্স একবার লিখবা ডেপ্রিসিয়েশন বলে, মানে অবশ্যই, আর একবার সম্পত্তি থেকে মাইনাস করে দিবা। মোট 2টা কাজ। এরপর আসো এন্ডিং স্টক। এর জন্য জানো তো ইনভেন্টরি, এটা মুখস্থ বিদ্যার মধ্যে, ইনভেন্টরি ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ইনভেন্টরি ডেবিট, তার মানে কারেন্ট অ্যাসেটে বইবে 80,000, আর কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস হবে কত হাজার? 80,000। এরপর দেখো 5 নাম্বার আইটেম, দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তোমরা যারা এই সাবজেক্টে ভালো করতে চাও, আমি যে বাসার কাজ দিলাম গুছায়ে করবা। এই সাবজেক্টে ফেল করাও টাফ, আবার মনে করে নাও এ গ্রেড বা এ প্লাস পাওয়াও টাফ, মানে ফেল করা কষ্ট এই সাবজেক্টে।
আবার এ গ্রেড বা এ মাইনাস, এ প্লাস পাওয়াও কষ্ট, মানে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, মানে বি আর বি প্লাস পাওয়া সহজ এই সাবজেক্টে। আমার কথা বুঝতে পেরেছো? আর প্লাস পাওয়া সহজ যারা ম্যাথ পারো তাদের জন্য স্ট্যাটিস্টিক্স আর বিজনেস ম্যাথ, আর যারা ম্যাথে দুর্বল ওই দুইটা ভয়ঙ্কর লাগবে। কিন্তু যারা ম্যাথ ভালো বোঝো, নিয়মিত ক্লাস করবা, ওই দুইটাই নিশ্চিন্তেই ভালো রেজাল্ট করা সম্ভব। আর এই সাবজেক্টে ফার্স্ট ক্লাস হবে, কিন্তু ওর জন্য ফার্স্ট ক্লাসের থেকে বেশি কিছু পাইতে হলে এক্সট্রা নলেজ লাগবেই। যা বাড়ির কাজ দেবো গুছাই করতে হবে, সুবিধা অসুবিধা আমাকে জানাইতে হবে, ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিতে পারবো। ওকে, এরপরে 5 নাম্বার, দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেট ইজ টু বি ইনক্রিজ। ও ভাইয়া কত টাকা বৃদ্ধি পেয়েছে? ব্যাড ডেট মানে কি? কুঋণ। এটা আমরা শর্টকাটে যাবে দিতেই পারি যে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটও ক্রেডিট করা যায়, অথবা তুমি চাইলে ওই অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে পারো ক্রেডিট। তাহলে তোমরা সহজে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ করলেই হয়ে যাবে, না বোঝনি? আর ব্যাড ডেটটা আমাদের একটা ব্যয়, তাই অপারেটিং এক্সপেন্সে বসাবা। না বুঝলে আমি আর একবার বুঝাবো, না তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ওই উপর থেকে আরেকবার বুঝাবো। দেখো এরপরে 6 নাম্বার, দ্য ওনার্স উইথড্র। উইথড্র মানে কি? উত্তোলন, মানে মালিক উত্তোলন করেছে। গুড কস্টিং টাকা কত? 15,000 ফর পার্সোনাল ইউজ বাট নট রেকর্ডেড। তার মানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে ড্রয়িং ডেবিট, মনে আছে? আর কি উত্তোলন করেছে? দেখো গুডস, গুডস মানে পণ্য, তার মানে পারচেজ ক্রেডিট। কি ক্রেডিট? পারচেজ ক্রেডিট। তাহলে এই ড্রয়িং তো জানো ক্যাপিটাল থেকে কি করতে হয়? মাইনাস। আর পারচেজ ক্রেডিট মানে পারচেজ থেকে মাইনাস, না বোঝনি? তোমরা প্রথমে হিসাবের নেচার জানা লাগবে, যে কোন হিসাব কোথায় বসে। এখন তোমরা দ্বিতীয় বর্ষে পড়ো, যদি এতটুকু না জানো কোন হিসাব কোথায় বসে, তাহলে আমার ফার্স্ট ইয়ারের ক্লাসগুলা তোমাদের আবার করতে হবে। এখন আমি যখন ফার্স্ট ইয়ারে ক্লাস নিই অ্যাকাউন্টিং এ, তখন তুমি এই বেসিক ক্লাসগুলো করতে হবে, তাহলে আরো ক্লিয়ার হবা। তোমরা অ্যাকাউন্টিং এ পড়ো, তোমাদের তো অবশ্যই অ্যাকাউন্টিং এ এক্সপার্ট হওয়া লাগবে। নিজের সাবজেক্টই যদি ভালো না বোঝো তাহলে তো সমস্যা। আমার কথা বুঝেছো ভাইয়া? মনে করো অ্যাকাউন্টিং এ ভালো হলে আল্লাহর রহমতে এখন টুকটাক বসে বসে ইনকাম করতে পারো, বাসায় টিউশন দিয়ে একটা করাইও, হাত খরচের টাকাও হয়ে যাবে। অথবা তোমার ইনকাম করার দরকার নেই, ছোট একটা ভাই মনে করো সে 9 কমার্স নিছে, তোমার একটু বললে একটা করে দেন ভাই, তুমি যদি না পারো লজ্জা না? এজন্য তোমাদের বেসিক থেকে শিখতে হবে। ভাই আমি বাংলা কিছু বুঝি না। বাংলা বুঝবা না কেন? আমি তো বাংলা মিনিং সহকারে ক্লাস নেই। না আমি ইন্টারও আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তো। তুমি সায়েন্সে ছিলে? ভাই তোমার ফার্স্ট ইয়ারে কি ইমপ্রুভ আছে না পাস করেছো তাই বলো আগে। পাস করেছি, রেজাল্টটা তো ভালো হয় নাই। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসছো, তুমি আমার ওই যখন লাইভ নেই তুমি অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো কম বেশি করবা, ঠিক আছে? বেসিক বেশি স্ট্রং হবে। ওকে, এখন আমরা প্রথমে আসি, এই যে কি লেখা আছে এখানে? আপনার ইউটিউবের ক্লাসগুলো করলে হবে না? হ্যাঁ, ইউটিউবের ক্লাসও করলেও হবে, ওখানে ফ্রি ক্লাস দেওয়া আছে। এখানে কি আছে বলো তো? পারচেজ। তোমরা জানো যে পারচেজ কস্ট অফ গুডস সোল্ড এর দ্বিতীয় দফা হিসাবে বসে, মনে আছে? সেলস ইনকাম স্টেটমেন্টের প্রথম দফা, না বোঝনি? আপাতত যারা বোঝো নাই এমনিতেই শোনো,
আর পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে পারচেজ কস্ট অফ গুডস সোল্ড এর কোথায় বসে? দ্বিতীয় দফা। প্রথম আর সেলস ইনকাম স্টেটমেন্টের প্রথমে এই যে রিটার্ন লেখা আছে, মনে রাখবা পারচেজ তো ডেবিটে, তার মানে পারচেজের রিটার্ন কোনটা? ক্রেডিট ক্রেডিট। তার মানে এই 9,50,000 থেকে মাইনাস করব কোনটা? 30,000। ক্রেডিট আর সেলস কত দেওয়া আছে? 18 লক্ষ 18 লক্ষ। দেখো এটা দেওয়া আছে আমাদের ক্রেডিটে, তার মানে এর ফেরত হচ্ছে, এটা হচ্ছে সেলস রিটার্ন। তার মানে 18 লক্ষ থেকে 45,000 মাইনাস, না বোঝো নাই? স্যার মানে পারচেজ যেদিকে, দেখো রিটার্নে কিছু লেখা নেই, পারচেজ যেহেতু ডেবিট তাহলে রিটার্ন মানে পারচেজ রিটার্নটা ক্রেডিটে বসে, মনে থাকবে না? আর সেলস যেহেতু ক্রেডিটে ছিল তাহলে সেলস রিটার্ন কোথায় বসে? ডেবিটে। এটা আর লেখা লাগবে না, মানে এক কথায় কোশ্চেন যদি লিখেও না দেয় তোমরা বুঝে নিবা ডেবিটেডটা সেলস রিটার্ন আর ক্রেডিটেডটা পারচেজ রিটার্ন। তার মানে ডেবিটের 9,50,000 থেকে ক্রেডিটের রিটার্ন 30,000 বিয়োগ করবা, আর ডেবিটের এই ক্রেডিটের 18 লাখ থেকে ডেবিটের রিটার্ন 45,000 কি করবা? বিয়োগ। বাদ দেব এরপর দেখো ক্যারেজ ইন, ইন মানেই ক্রয় পরিবহন, আর ক্রয় পরিবহন থাকা মানেই এটা কস্ট অফ গুড সোল্ড এর একটি ব্যয়, না বোঝনি? জি স্যার স্টক 1 তার মানে কস্ট অফ গুড সোল্ড এর প্রথম ধাপ, একেবারে প্রথম, নাকি বলো? জি স্যার প্রারম্ভিক মজুদ হ্যাঁ, এই ওয়েজেসও কি কস্ট অফ গুড সোল্ড দাম তোমার নিচে একটা জিনিস ছিল ওয়েজেস আউটস্ট্যান্ডিং, তার মানে কি যোগ করতে হবে এর সাথে, না বোঝনি? জি স্যার আর যে পরিমাণ আউটস্ট্যান্ডিং ওই পরিমাণ কোথায় লিখতে হবে? কারেন্ট লায়াবিলিটিসে লিখতে হবে। লায়াবিলিটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। যারা সায়েন্স থেকে এসছো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটাই সব থেকে কঠিন লাগবে, মানে এটা ব্যালেন্স শিট তো। অ্যাকাউন্টিং এ যারা টপার বা অ্যাকাউন্টিং এ যারা অনেক বেশি জ্ঞান রাখো তারাই ব্যালেন্স শিট ভালো করতে পারো, তাছাড়া কিন্তু ব্যালেন্স শিট করা টাফ। ফার্স্ট ইয়ারে পড়ি এই জন্য বুঝছি। মোটামুটি বুঝতেছো তাহলে? জেনিয়া বুঝতেছো মোটামুটি ভাইয়া? না মানে আমার হলো মানে যে পরীক্ষার হুম। এক মাস আগে পরীক্ষা দিয়েছি তো এই জন্য ভালোভাবে কোনো কিছু জানা নেই। আচ্ছা, সমস্যা নেই। দরকার হলে আমি যখন ব্যালেন্স শিট করাবো তোমাদের ওই গ্রুপে জানাবো যে আমরা ফার্স্ট ইয়ারে ব্যালেন্স শিট করাচ্ছি, তোমরা এই ক্লাসটা করো, তাহলে তখন আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? জানা হ্যাঁ, আমি জানাবো তোমাদেরকে। এখন লক্ষ্য করো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, জানো এটা অপারেটিং এক্সপেন্সের একটা ভাগ। কিসের ভাগ? অপারেটিং এক্সপেন্সের একটা ভাগ। ওকে, এভাবে লিখে লিখে নিতে পারলে যদি তোমরা ক্লিয়ার হও তাহলে তোমার অঙ্ক অনেক বেশি ইজি হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, বলো তো ইন্স্যুরেন্স কোথায় লাগে? অফিসে না সেলিং এ? অফিসের জিনিসপত্রের ইন্স্যুরেন্স করা লাগে, তাই না? এজন্য অপারেটিং এক্সপেন্স লিখলাম। আচ্ছা, সেলিং এক্সপেন্স তো নিজে একটা ভাগ, নাকি বলো? মানে এই যে অপারেটিং আর সেলিং এই দুইটাই কিন্তু আমাদের আচ্ছা মূলত অফিস এক্সপেন্স, এটা অফিস এক্সপেন্স, এটা সেলিং এক্সপেন্স। এই জিনিসগুলো আবার অপারেটিং এর ভাগ। কিসের ভাগ বলো তো? মানে অপারেটিং এর মাঝে দুইটা ঘর করা লাগে, মানে দুইটা ধাপ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা কি সেলিং সংক্রান্ত। তো এই দুইটা মাঝে সবগুলোই অপারেটিং যেগুলো লিখতেছি, কিন্তু এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখা লাগে, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ, এটাও কি অ্যাডমিনিস্ট্রেটিভ।
আর এটা সেলিং এক্সপেন্স। আচ্ছা, প্রিমিসেস এটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। কি অ্যাসেট আবার বলো? ইকুইপমেন্ট, ফিক্সড অ্যাসেট। মানে তোমরা কিভাবে চিনবা? যেগুলো মনে করো দীর্ঘদিন ব্যবহার করা যায় এগুলো ফিক্সড অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল এটা কি? কারেন্ট অ্যাসেট। ওকে। অ্যাকাউন্টস পেয়েবল এটা কারেন্ট কারেন্ট লায়াবিলিটিস। ক্যাশ এটাও কি? কারেন্ট অ্যাসেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট আছে, তুমি চাইলে ওই যে নিচে অ্যাকাউন্ট রিসিভেবল লিখছিলাম ওই জায়গায় এই নামটাও লিখতে পারো, তখন তাহলে যোগ করতে পারবা। আচ্ছা, আমরা দেখি এখানে কি করেছি তারপরে বোঝাচ্ছি ওটা নিয়ে। আর এটা মনে রাখবে, এটা দাই সাইডে যায়। কোন সাইডে যায়? দাই সাইডে যায়। ড্রয়িং এটা ক্যাপিটাল থেকে কি করতে হয়? বিয়োগ। আর ক্যাপিটাল কোথায় বসে? ওনার্স ইকুইটির মাঝে। ওকে। আচ্ছা, আমি এবার তোমাদের এই অঙ্কটা দেখাই পূর্ণাঙ্গ যে কিভাবে অঙ্কটা করতে হয়। আমি তোমাদের সুন্দর করে একটা আইটেম করে বুঝাইয়ে দেখাই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, অঙ্ক যখন করতে হয় তখন প্রথমে কোম্পানির নাম লিখতে হয়। কিসের নাম লিখতে হয়? কোম্পানির নাম লিখতে হয়। এই দেখো, কোম্পানির নাম লিখেছে। আর প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্ট আর ফর দ্য ইয়ার কত সালের তাই। তাহলে এই তিনটা মুখস্থ বিদ্যা, যার যার নাম থাকবে তাই দিয়ে লিখতে হবে, না বোঝনি? এখন তোমরা আসো, প্রথমে ইনকাম স্টেটমেন্ট করতে হয়। কি করতে হয় বলো তো? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট যেহেতু করতে হয়, আচ্ছা আমি একটু ভিন্ন কালি নিয়ে নিই যাতে তোমাদের বুঝাইতে পারে। ওকে, লাল তো প্রায় সেম। দেখো, তা এখন তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টের প্রথমে সেলস বসে। কে বসে? সেলস। তা এই সেলসে ক টাকা আছে? 18 লক্ষ। আমি আগের থেকে বলে দিই এখান থেকে। এবার তোমার রিটার্ন, সেলস যেহেতু এখানে, তাহলে সেলস রিটার্ন কোনটা? 45,000। তাহলে ওই 18 লক্ষ থেকে 45,000 বাদ দিবা। আর আমাদের সেল সংক্রান্ত কোন তথ্য দেওয়া আছে তোমরাই বলো তো? আমরা লিখে নিয়েছি তো আগেই। বলো, সেল সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা একটু জানাও। নাই। সমন্বয়েও কোনো তথ্য পড়েছিলাম এই সংক্রান্ত? নাই। তাহলে এতটুকু কাজ করলে আমাদের নিট সেল চলে আসবে। দেখো, এই যে 18 লক্ষ থেকে 45,000 বাদ দিয়ে যেই মানটা হয়েছে, টাকার ঘর 3টা, সেলসটা মাঝে ঘরে লিখতে, এটা মনে রাখবা, মুখস্থ করবা আমি যেভাবে বলতেছি। তাহলে এই যে নিট সেলস পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। তাহলে আমাদের সেলস রেভিনিউ নির্ণয় করলাম। এবার নির্ণয় করব কস্ট অফ গুড সোল্ড। আচ্ছা, আমার এখানে উত্তর দেখার আগে আমি আবারও তোমাদের এখানে আসি। দেখো, আমি কস্ট অফ গুড সোল্ডে কোথায় কোথায় বলেছি মনে রাখবা। কস্ট অফ গুড সোল্ডে স্টক সবার আগে। আচ্ছা, এরপরে পারচেজ। আচ্ছা, মনে রাখবা পারচেজ থেকে এই পারচেজ রিটার্ন কি হবে? মানে 2 নাম্বার থেকে মাইনাস, না বোঝনি? ওকে। এরপরে দেখো, তোমার এই 3 নাম্বারে কারে দিবা? এইগুলা সিরিয়াল না করলে সমস্যা নেই। ক্যারেজ ইন মানে ক্রয় পরিবহন। আচ্ছা, একটা দিলা ক্যারেজ ইন বা ওয়েজেস। আচ্ছা, 4 নাম্বারে দিবা ওয়েজেস, কিন্তু ওয়েজেস এর সাথে আবার যোগ আছে না নাই? আছে। তাহলে এই দেখো, আমাদের এখানে লিখে দিই, এই যে ওয়েজেস, এটা 4 নাম্বারে যোগ হবে, না বোঝনি? ওয়েজেস যোগ হবে। আর আমাদের পারচেজ সংক্রান্ত ছিল, তাহলে এই যে পণ্য উত্তোলন করলে কত টাকা? তাহলে 2 নাম্বারে এই 15,000 মাইনাস হবে। তাহলে 2 নাম্বারে কয়টা মাইনাস হবে আবার বলো তো? 2টা মাইনাস হলো। 2টা মাইনাস হলো। আর ওয়েজের সাথে যোগ হলো।
ওকে, এবার দেখো উত্তর দেখো। ওপেনিং স্টক 1 নম্বরে দিয়েছে, জি ভাইয়া। দিয়েছে, দেখো ভালো করে বোঝো। আচ্ছা, আর এখানে যেহেতু যোগ বিয়োগের একটা কাজ করেছে, এইটা না, আমাদের ওটা তো পার্সেস। এই যে আমাদের ওপেনিং স্টকটা এটা। আর মনে রাখবা, শুধু সেল সংক্রান্ত যোগ বিয়োগের কাজ মাঝের ঘরে করতে হয়, বাকি যত বিষয় আছে যোগ বিয়োগের কাজ প্রথম ঘরে, না বোঝনি? জি ভাইয়া। যোগ বিয়োগের কাজ হলেই প্রথম ঘরে। তো দেখো আমাদের পার্সেস প্রথমে বসাইছে, এর থেকে পার্সেস রিটার্ন মাইনাস করেছে, এরপরে কি গুডস মানে পণ্য উত্তোলন করেছিল ওটাও মাইনাস করেছে। তোমরা চাইলে ক্যারেজ ইন একবারে ডিরেক্ট এই ঘরে দিতে পারো, অথবা পার্সেলের সাথে যোগ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে, দুইটাই রাইট। মন থাকবে? ক্রয় পরিবহন তুমি চাইলে ক্রয়ের সাথে যোগ করতে পারো, অথবা সরাসরি মাঝের ঘরে বসাইতে পারো, না বোঝনি? জি ভাইয়া। এই চারটা যোগ বিয়োগ করে নিট পারচেজ, তার মানে এই যে আমাদের মজুদ পণ্য, আর এটা নিট পারচেজ। আর এর সাথে প্রত্যক্ষ খরচ ছিল আরো একটা বলেছিলাম, ওয়েজেস আর আউটস্ট্যান্ডিং যোগ। তাহলে এই হলো আমাদের মোট 3টা খরচ। মোট কটা খরচ? 3টা খরচ। 3টা খরচে মোট কত হয়েছে? 12,53,000। এবার লক্ষ্য রাখবা যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল কত? 80,000, মনে আছে? এই দেখো আমি বলেছিলাম কস্ট অফ গুডস সোল্ড কি করতে হয়, এটা এই যে মাইনাস লেখা আছে, কি আছে? ক্রেডিট মানে মাইনাস, তাহলে মাইনাস করবা কত হাজার? এই দেখো 80,000 মাইনাস করেছে। মাইনাস করে এই মনে রাখবা, এই নিট সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল্ড, এইটার মানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড মানে এই যে 11,73,000 পেয়েছো, এতগুলা কাজ করে, এই কাজগুলা করে এর নামই হলো কস্ট অফ গুডস সোল্ড। মানে এতক্ষণ ধরে যা কাজ করলে সব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখন তুমি বিয়োগ করে যা পাইলা তার নাম কি? গ্রস প্রফিট। এই যখন আমাদের মতো মনে করো এরকম ধারণা চলে আইবে, তোমরা কোশ্চেন দেখেই আগের থেকেই বলে দিতে পারবা যে কোনটা কোথায় যাবে, না বোঝো নাই? ওকে, এবার আমাদের অপারেটিং এ কয়টা ভাগ বলেলাম? 2টা। এই দেখো অপারেটিং এর ভাগ, 1 নম্বরে এরা সেলিং দিয়েছে, আর 2 নম্বরে কি দিয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ। ওকে ভাইয়া, তাহলে এখন প্রথম কথা হচ্ছে আমাদের কোথায় কোথায় আছে দেখে আসি আমাদের কোশ্চেন গুলা। প্রথমে আমাদের যেহেতু সেলিং, দেখো সেলিং আমরা উপরে শুধু একটা পাইছিলাম, সেলিং এক্সপেন্স 10,000 টাকা, 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, এবার দেখো নতুন করে আমি ব্যাড ডেটের কথা কত বলেছিলাম বলো তো ভাইয়া? দেখো আমি বলে এই যে 5 নম্বর সমন্বয়ে কত হাজার? 40,000। 40। তাহলে আমাদের উপরে ব্যাড ডেট ছিল না, তাহলে এই ব্যাড ডেটটাই প্রথমে বইবে। আর পুরাতন ব্যাড ডেট, আচ্ছা শুধু যদি পুরাতন অ্যালাউন্স ফর ব্যাড ডেট থাকে, অন্য কিছু না থাকে, তা তুমি ওই ব্যয় থেকে মানে ব্যাড ডেট থেকে মাইনাস করে দিবা। কি করে দিবা আবার বলো? শর্টকাট এটা কি করবা আবার বলো ভাইয়া? ব্যাড ডেট থেকে কি করবা? মাইনাস। তাহলে আমরা ব্যাড ডেট পাইছি 40, আর এখানে আছে কত? 15। তার মানে এর কাজ শেষ, এর আর কোনো কাজ করা লাগবে না। 40 থেকে 15 বাদ দাও, কত থাকবে? 25। তাহলে এই অংশটা আমাদের এখানে বিয়োগ আকারে লিখলাম। এবার অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে কি কি ছিল লক্ষ্য করো। অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে ছিল, আমরা এখানে লিখছিলাম দেখো এই যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,10,000, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স কত ছিল? 15। আর নিচে একটা ডেপ্রিসিয়েশন করলাম, মনে আছে? এই যে ডেপ্রিসিয়েশন 10% করো, ইকুইপমেন্টে 10%, 2 লাখের 10% করলে কত হয়? 20,000। তাহলে এই দেখো আমাদের সেই কাজ 2,10,000। আচ্ছা, আর
ডেপ্রিসিয়েশন কত? 20,000। 20,000। ওকে, আর একটা আইটেম ছিল এরা মিসিং করেছে, নাম টাকা লিখেছে কিন্তু এই যে 15, এর নাম ইন্স্যুরেন্স এক্সপেন্স। কি ছিল? Insurance। 15। আর তোমাদের মনে আছে ভাইয়া প্রিপেইড ইন্স্যুরেন্স মাইনাস করতে বলেছিলাম, সমন্বয় আর একবার দেখাইয়ে দিই। এই যে সমন্বয়ে প্রিপেইড, এই যে 2 নাম্বারটা, এই যে এখান থেকে মাইনাস করতে বলেছিলাম কত হাজার? 28,000 টাকা মাইনাস করেছে, দেখো তো। জি। তাহলে এই 3টা ব্যয় যোগ করে এখানে, তার মানে এই দেখো গ্রস প্রফিট থেকে এই 2টা ব্যয় মাইনাস করে যা পাবা এর নাম নেট প্রফিট বা নেট ইনকাম। ক্লিয়ার কিনা বলো তো এই পর্যন্ত? মোটামুটি একটু জানাও আমাকে। ভাইয়া। জি ভাইয়া। তাহলে এর পরবর্তীতে আমরা ব্যালেন্স শিট, পরীক্ষায় যদি অনার্স ইকুইটি স্টেটমেন্ট করতে বলে আলাদা করে করবা, না হলে ব্যালেন্স শিটের মধ্যেই করে দেবা। তো এখানে দেখো কোম্পানির নাম, ব্যালেন্স শিট, তারিখ। এবার প্রথমে অ্যাসেট, মনে রাখবে অ্যাসেটের ভিতরে প্রথমে কারেন্ট অ্যাসেট, 2 নম্বরে ফিক্সড অ্যাসেট, আর 3 নম্বরে আদার অ্যাসেট, যদিও এখানে আদার অ্যাসেট নাই। তো দেখো আমি কারেন্ট অ্যাসেটের নাম কি কি বলেছিলাম দেখে আসি। তোর এই অঙ্ক করতে হলে এভাবে স্টাডি করা লাগবে বেশি বেশি, যেভাবে আমি লিখে দিয়েছি সেভাবে মনে রাখা লাগবে। এই যে একটা ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল করা হলো, 2টা। উপরে আমি আর দেখতেছি না। এবার দেখো নিচেই আছে প্রিপেইডে একটা ছিল, কটা হলো? 3টা। ইনভেন্টরি একটা ছিল, কটা হলো? 4টা। 4টে। আর দেখো তো ভাই আমি তো আর দেখতে পাচ্ছি না, আছে? আর নাই। তাহলে এই 4টা দেখো, 1 2 3 4। তোমাদের বলেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ব্যাড ডেট বাদ দিতে হয়। জি ভাই। এরা বাদ দেওয়ার সময় ব্র্যাকেট দিব, তাহলে ভালো। তাহলে এই 4টা সম্পদ যোগ করলে কারেন্ট অ্যাসেট। এবার আসো ফিক্সড অ্যাসেট। ফিক্স আমি বলেছিলাম দেখো প্রিমিসেস আর ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট থেকে আবার ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে 20,000, মনে আছে? জি ভাই। এই যে যারা এই সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমার বলার সাথে সাথে ক্লিয়ার হচ্ছে। এই যে ডেপ্রিসিয়েশন বাদ ব্র্যাকেটে দিবা, তাহলে এই দুটো যোগ করলে ফিক্সড অ্যাসেট, এই কারেন্ট আর ফিক্স যোগ করলে টোটাল অ্যাসেট। না বোঝো নি? জি ভাই। এবার দাই সাইডে চলে আইবা, দাই সাইডে এসে সুন্দর করে লিখবা লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। প্রথমে কারেন্ট 1 নম্বরে, এরপর যদি লং টার্ম থাকে, কিন্তু এই অঙ্কে আমরা লং টার্ম একটা লিখেছিলাম না, দেখছিলা? তারপরে 3 নম্বরে ওনার্স ইকুইটি, মানে এখানে একটা 2 নম্বরে একটা ঘর থাকে লং টার্ম লায়াবিলিটিস, কিন্তু এটা নাই তাই জন্য আর এটা লেখেনি। আর 3 নম্বরে থাকে কি? ওনার্স ইকুইটি। তাহলে আমরা কারেন্ট গুলা দেখি, কারেন্ট লায়াবিলিটিস কি কি আছে দেখো তো ভাই, আমি লিখে দিয়েছিলাম। এই যে একটা আছে অ্যাকাউন্টস পেয়েবল, উপরে আর দেখতেছি লেখা নেই। এবার দেখো ওয়েজেস পেয়েবল বলেলাম একটা, তাহলে 2টা হলো। আর আর দেখতেছো তোমরা ভাইয়া? নাই ভাইয়া। আর নাই। তাহলে আমরা 2টা লিখবো, এই যে 1, এই যে 2। তাহলে এই 2টা যোগ করলেই কারেন্ট লায়াবিলিটিস। লং টার্ম তো নাই, তোমরা চাইলে লং টার্ম বলে একটা জায়গা রাখতে পারো, লেখো আর না লেখো, টাকা থাকুক আর না থাকুক। এবার ওনার্স ইকুইটির ভিতরে প্রথমে বলেছিলাম ক্যাপিটাল, এই যে এই ক্যাপিটাল থেকে, কোম্পানি আইনের মধ্যে তো সবগুলাই মানে লিখতে হয়। হ্যাঁ লিখলে ভালো হয়। তাহলে ক্যাপিটালের পর ড্রয়িং কি করবা? মাইনাস। আচ্ছা নিচে দেখো আরো একটা ড্রয়িং ছিল 15,000, মনে আছে? এটাও মাইনাস করো, জানো ভুলে যেও না। তাহলে 2টো মাইনাস গেল। আর নেট প্রফিট কি করতে হয়? যোগ করতে হয়। করতে হয়। তো দেখো ক্যাপিটাল থেকে নেট প্রফিট বা ইনকাম যোগ, আর ড্রয়িং, এই দেখো ড্রয়িং এর এক কাজ করেছে, একবারে 2টো যোগ করে তাই মাইনাস করেছে, আরো ভালো কথা। তাহলে এখন এই 2টা যোগ করে যদি টোটাল অ্যাসেটের সমান হয় তাহলে মনে করবো অঙ্ক ঠিক আছে, না হলে মনে করবা কি অঙ্ক
ভুল আছে। ওকে, তাহলে এখন এভাবে গুছাইয়ে অঙ্কগুলো করবা। এখন তোমাদের যার যার কোশ্চেন আমাকে করতে পারো বা বলতে পারো। স্যার রেওয়া মিলে যেটা অ্যালাউন্স ফর ব্যাড ডেটস থাকে ওটা কি পুরাতনটা না? হ্যাঁ, ওটা পুরাতন। আমি মনে করলাম ওটা রিজার্ভ আকারে আছে। আমি প্রথমে ভাবছিলাম রিজার্ভ লেখা, পরে দেখছি অ্যালাউন্স ফর ব্যাড ডেট। মনে রাখবো ভাইয়া, রিজার্ভ, কথা শোনো, যদি রিজার্ভ লেখা থাকে তাহলে ওটা আমরা দাই সাইডে বসাবো। রিজার্ভ লেখা থাকলে কি থাকলে আবার বলো? রিজার্ভ লিখে থাকলে। হ্যাঁ, আর পুরাতন সঞ্চিতি লেখা মানে যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, তার মানে তোমার ব্যাড ডেট থেকে মাইনাস করতে হবে ইনকাম স্টেটমেন্ট থেকে। আর কোনো সমস্যা বলতে থাকো। ভাইয়া এখানে কোনটা কি, এটা কি মুখস্থ নাকি? মুখস্থ বলতে অঙ্কটা করতে করতে মুখস্থ করতে হয়। তুমি টানা মুখস্থ করে কিছু মনে রাখতে পারবা না। ক্যাশ ডে, কারেন্ট অ্যাসেট। ওটা তোমার বইয়ে দেখবো, শখ আছে ফার্স্ট ইয়ারের বইয়ে, অথবা তোমার বইয়ে না থাকলে তুমি গ্রুপে বলো যে কেউ ছবি তুলে পাঠাবে, অথবা আমিই পাঠাবো নি। বুঝেছো? যদি সবগুলো ডিভিডেন্ড থাকে কোথায় যাবে? ডিভিডেন্ড তো তোমার এই ফার্স্ট ইয়ারের অঙ্কে থাকে না, মানে ওটা থাকতে হলে তোমাকে আবার সেকেন্ড পার্টের অঙ্ক দেওয়া লাগবে। সেকেন্ড পার্টের মানে কোম্পানির অঙ্ক, বুঝতে পেরেছো আমার কথা? আর তুমি কোশ্চেন করেছো, সবগুলোর উত্তর দেবো। ডিভিডেন্ড থাকলে তখন তোমার হ্যাঁ রিটেন আর্নিং এর একটা ঘর কাটা লাগবে। কিসের ঘর কাটা লাগবে? তখন তোমার কোশ্চেনে রিটেন আর্নিং থাকবে, ওই রিটেন আর্নিং থেকে ডিভিডেন্ড মাইনাস করতে হয়, মনে থাকবে? আর রিটেন আর্নিংটা করতে হয় মূলত ইনকাম স্টেটমেন্টের পরে। ওকে, আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ ওইটা আসছিল আর কি, ওই যে আচ্ছা আচ্ছা, তুমি দরকার হলে কোশ্চেন গ্রুপে দিও, আমি আরো ভালো করে বুঝাই দেবানি। ডিভিডেন্ডের কাজ মূলত রিটেন আর্নিং থেকে মাইনাস করা, মনে থাকবে নি? হ্যাঁ তোমাদের আর কারো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের আগে সমস্যা দেখা দেবে না বেশি, আগামী সপ্তাহে দেখা দেবে। আগামী সপ্তাহে আমি পরীক্ষা নাও নিতে পারি, যদি তোমাদের সবার কারো কোনো সমস্যা না থাকে পরীক্ষা নেব, না হলে আমরা সলভ ক্লাস নেবো, বুঝতে পেরেছ? তবে সবাই অঙ্ক করতে হবে। প্রথমে 14 সাল, এরপরে 15 সাল, এরপরে 16, 17, 18, 19, 20, 21, 22, অনেক অঙ্ক। সব অঙ্ক তোমাদের নোট করা চাই। আর আগামী দিন আমি এই গিফট পুরস্কারের কথাও থাকলো। মেন কথা তোমরা অঙ্ক দেখে করো আর যাই করো করতে হবে। অঙ্ক দেখে করো আর যাই করো সমস্যা নাই। আমি তোমাদের 3 জনকে মোবাইল রিচার্জ দেবো, আমাদের গ্রুপে শেয়ার করবা। মনে করো তোমরা আজ কি বার? বুধবার। আজকে থেকে কন্টেস্ট শুরু এই চ্যাপ্টারের উপর। 14 সাল থেকে 22 সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে করতে হবে। আচ্ছা আব্দুল্লাহ বা আমাদের আশরাফ, তোমরা একটু দায়িত্ব নাও যে 14 সাল থেকে 22 সাল পর্যন্ত কত নাম্বার এই চ্যাপ্টারে লিখে দিবা, একটু কষ্ট করে ছবি তুলে। মানে একটা খাতায় লিখবা যে 14 সালের 3 নাম্বার দাগ, 12 নাম্বার দাগ, এভাবে। এবার 15 সাল কত কত দাগ, এই দাগ নাম্বার গুলো একটা খাতায় লিখবা, লিখে গ্রুপে দিবা যাতে সবাই বুঝতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে আজকে থেকে কন্টেস্ট শুরু, মানে তোমরা চাইলে আজকে যদি সব অঙ্ক করতে পারো আজকেই পোস্ট করবা। এবার আমি দেখবো যে আমি মূলত নাম্বারিং করব, যে হাতের লেখা একটু ফ্রেশ, তারপরে কার কত লাইক কমেন্ট শেয়ার করতেছে, তার উপরে আমি 3 জনকে গিফট দিব। আর গিফট নগদে বলতে ডিরেক্টলি আমি মোবাইল রিচার্জ করে দিব, বুঝতে পেরেছো? 3 জনকে দিব আমি, তোমাদের 3 জনকে দিব, যে কোনো 3 জন যারা উইনার হবা। উপরে লিখে দিবা তোমার নাম, ডিপার্টমেন্ট, আমার নাম আর আইডিয়াল কমার্স কেয়ার, এই কথাগুলো লিখে দিলেই হবে।
ওই মেনশন করার সময়, তাহলে আমি বুঝতে পারবো মেনশনের সময় ওইগুলো আমি লিস্টে রেখে দেবো, অথবা গ্রুপে পোস্ট করার পর ওই লিঙ্কটাই আবার তোমাদের এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং গ্রুপে দিবা। বা 14 থেকে 22 সালকে মানে ফার্স্ট চ্যাপ্টার অঙ্কগুলো নাকি শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? ফার্স্ট চ্যাপ্টারে যত অঙ্ক আছে, যত প্রকার অঙ্ক আছে ফার্স্ট চ্যাপ্টারে, মানে যেগুলো তোমাদের পরীক্ষায় এসছে। ইউনিভার্সিটি কোশ্চেনগুলো? হ্যাঁ হ্যাঁ, শুধু ন্যাশনাল, উন্নত না। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার, লেখাই থাকবে। এগুলো আমি তোমাদের দায়িত্ব নিয়ে যদি না করাই, তোমরা পরীক্ষার হলে যে বেশি পারবা না, আমি তোমাদের এখন থেকে প্র্যাকটিস করাবো, যাতে মনে করো তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সব ডিপার্টমেন্ট মিলেই তো মানে অ্যাকাউন্টিং মিলে? হ্যাঁ, তোমাদের তো শুধু তোমাদেরই আছে, অন্য কারণে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট আমাদের। শুধু তোমাদের আছে, অন্য কারো নাই। যাই হোক, আমরা এভাবে এক একটা করে চ্যাপ্টার শেষ করব, তোমরা পারো আর না পারো দেখে দেখে হলেও নোট করবা, আর যেগুলো বুঝতেছো না, ফার্স্ট চ্যাপ্টারে সবগুলাই আছে না, তাহলে হ্যাঁ মেলা অঙ্ক আছে। এখন কথা শোনো, যদি না পারো সেটা মার করে রাখবো, ওটা পরে বোঝাবো, কিন্তু দেখে দেখে হলেও অঙ্কগুলো করবা, বুঝতে পেরেছো আমার কথা? ওকে, 2014 সালের প্রশ্ন নাই আমার কাছে। যেটা নাই গ্রুপে বলবা, অন্য কেউ না দিলে আমি ছবি তুলে দেবো আমার দায়িত্বে। জি ভাই। উত্তর সহ দরকার হলে আমি দেবো, ঠিক আছে? ওকে, জি ভাই। গ্রুপে সুন্দর করে জানাবা। যদি গ্রুপে দেখো মেলা সময় পার হয়ে গেছে, কোনো রেসপন্স নাই, আমাকে পার্সোনাল লক দিবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সবাই কি ভালো থেকো, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সমস্যা নিয়ে আগামী ক্লাসে দেখা হবে। আর দেখা যাক, আমি ওই লাইভে থাকতে থাকতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম বলে আগামী সপ্তাহে এই দিনে আমি নাম বলে তাদেরকে সাথে সাথে মোবাইল রিচার্জ দিব। আচ্ছা, আমি অ্যামাউন্টটাও বলে দিই, তাহলে তোমাদের আর জড়তা থাকবে না। যে ফার্স্ট হবে তারে 50 টাকা দেবো, যে সেকেন্ড হবে তারে 30 টাকা, আর থার্ড হবে তারে 20 টাকা। মেন কথা গিফটই যত টাকাই হোক, ঠিক আছে? অল্প হোক আর কম হোক ওইটা বিষয় না। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের আকারে দিতে হবে সবগুলো অঙ্ক। সুন্দর করে তুমি হচ্ছে গ্রুপে পোস্ট করবা, আর আমি মার্কিং করবো আমার মতো করে। হ্যাঁ, 14 থেকে 22 সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার উদ্দেশ্য, যাতে তোমাদের বাসায় নোট থাকে, অঙ্কগুলা পরীক্ষার আগে একবার করে চোখ বুলাইতে পারো। আবার ওই যে মার্ক করে রাখবা কোথায় সমস্যা, আমি যখন ক্লাসে বলে দেবো ওটা আবার নোট করে রাখতে পারছো, তার মানে একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? না, নাই তো আমরা পড়াই অনলাইনে, যদি এতটুকু না দিই তাহলে তোমরা পড়বা না। ওকে, সবাই ভালো থেকো।